তাহলে আমাদের মূলত আজকের টপিক হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, এই ফ্রিকশনটা তো ফ্রিকশনে স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক এবং কাইনেমেটিক ফ্রিকশন দুইটা টপিকসেই আছে। তো কাইনেমেটিক বা ডাইনামিক ফ্রিকশন বা কিনেমেটিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন এগুলো তোমাদের ম্যাডাম হয়তো পড়াইছেন ডাইনামিক্সে। আমি আসলে স্ট্যাটিক ফ্রিকশনটা পড়াবো। স্ট্যাটিক ফ্রিকশন এবং স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতেই পারতেছো আমাদের এখানে ফ্রিকশন থাকবে যে অবস্থায় অবজেক্টটা মুভ করবে না বা রোটেটও করবে না, মানে অবজেক্টের কোনো ধরনের মুভমেন্ট হবে না, মানে স্ট্যাটিক পজিশনে থাকবে, সেই অবস্থায় যে ফ্রিকশনের বিহেভিয়ার গুলো সেগুলো নিয়ে আমরা এই টপিকসে আলোচনা করব। তো এখানে ফ্রিকশনাল ফোর্স কিভাবে কাজ করে এবং লিমিটিং ফ্রিকশন কিছু থিওরি জিনিসগুলো লেখা আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। তবে আমি মৌখিকভাবে বেশিরভাগ জিনিসই যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কভার করব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আমি এস দিয়ে দিছি, মানে এটা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, এফ এস দিয়ে বুঝাইছি, ক্যাপিটাল এফ দিয়ে আমি ফোর্স কে বুঝাইছি। আর যদি স্মল এফ এস দিতাম তাহলে হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, আর এস দিয়ে কি বুঝাইছি, স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। আর তোমরা তোমাদের ম্যাডামের পার্টে পড়বা এফ কে, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা কাইনেমেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। তাহলে এটা কিন্তু আমার পজিশনে লাগতেছে না, মানে স্ট্যাটিক্সে লাগতেছে না, স্ট্যাটিক্সে থাকবে এফএস, আর স্মল এফএস হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, আর ক্যাপিটাল এফএস হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ভালো মতো মনে রাখবো কোনটা ফোর্স কোনটা কোন কোএফিসিয়েন্ট, এটা আমাদের লাগবে। তাহলে দেখো, এই ফ্রিকশনাল ফোর্স এবং ফ্রিকশনাল কোএফিসিয়েন্টকে এক্সপ্রেস করলাম ক্যাপিটাল এফ এস এবং স্মল এফ এস দিয়ে। আর হচ্ছে এই ক্যাপিটাল এফ এস কে অনেক বইতে দেখো, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, যেটা সেটাকে অনেক সময় ক্যাপিটাল এফ দিয়েও এক্সপ্রেস করা হয়েছে, অনেক সময় ক্যাপিটাল এফ সাবস্ক্রিপ্ট এফ দিয়েও এক্সপ্রেস করা হয়েছে, বাট অলওয়েজ ক্যাপিটাল এফ হবে ফ্রিকশনাল ফোর্স বোঝানোর জন্য। যে কোনো বই ফলো করতে পারো তোমরা, বা যে কোনো প্যাটার্ন, যে কোনো একটা এক্সপ্রেশনে তোমরা অঙ্ক করতে পারো পরীক্ষায় যেটা আসবে, বা তোমাদের এখানে স্লাইডে যেগুলো করে দেওয়া আছে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপিটাল এফ হবে ফোর্স বোঝানোর জন্য, ক্যাপিটাল এফ। আর যখন কোএফিসিয়েন্ট যাবে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, যেটা আমি স্মল এফ এস বললাম, সেটা বিভিন্ন বইতে শুধু স্মল এফ দিয়েও এক্সপ্রেস করা আছে, অথবা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বোঝার জন্য এফ সাবস্ক্রিপ্ট এফ দেওয়া আছে, অনেক বইতে আবার মিউ দিয়ে আছে, অনেক বইতে আবার মিউ এস দিয়ে আছে, অনেক বইতে আবার মিউ এফ দিয়ে আছে, সবগুলো কিন্তু সেম। বুঝতে পারছো? তাহলে ফ্রিকশনাল ফোর্স আর ফ্রিকশনাল কোএফিসিয়েন্টকে কিভাবে এক্সপ্রেস করা হয় সেগুলো বললাম। আরেকটা জিনিস হচ্ছে, আহ আমি একটু এক্সাম্পল দিয়ে বলি এটা। সেটা হচ্ছে, আচ্ছা বলো দেখি, এখানে আমি যদি একটা একটা প্লেন আঁকি, এই প্লেনের উপরে ধরো একটা অবজেক্ট আছে, প্লেনের উপরে ধরো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এবং এই প্লেনের মধ্যে কি রকম ফ্রিকশন কাজ করবে সেটা ডিপেন্ড করে কিসের কিসের উপর। মানে এখানে ফ্রিকশনটা বেশি কাজ করবে নাকি ফ্রিকশনটা কম কাজ করবে, বলো। স্ট্যাটিক ফ্রিকশন, বুঝিনি, তো আবার বলবা। স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে এখানে। স্ট্যাটিক ফ্রিকশনটা কত বেশি হবে নাকি কম হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে সেটাই বলতেছে। স্যার তলের তল কতটা স্মুথ হবে নাকি রাফ হবে তার উপর। আচ্ছা, কত দূর স্মুথ হবে বা রাফ হবে তার উপর ডিপেন্ড করতেছে, অথবা রাফ হবে তার উপর। আর কোনো কিছু? এটা ঠিকই বলছো তোমরা। আরেকটা প্যারামিটার লাগে, দুইটা প্যারামিটার লাগে, একটা তোমরা বলছো, আরেকটা লাগে। কেউ কি বলতে পারবা? এটা আমি বলে দিব, নাকি ট্রাই করবা? তল আচ্ছা, কি ইনক্লাইন নাকি এটার উপর কিছু?
না, সেটার উপর আসলে ফ্রিকশন ডিপেন্ড করে না। সেটার উপর অবজেক্ট মুভ করবে নাকি মুভ করবে না এটা ডিপেন্ড করে, কিন্তু ফ্রিকশন ডিপেন্ড করে না। ফ্রিকশন সেমই থাকে। আমি একটা বলি, এক্সাম্পল দিলে তোমরা বুঝবা। যেমন ধরো আ এইটার হচ্ছে হালকা অবজেক্ট, এটার ওয়েট হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম আছে। আর একই সারফেসেই আরেকটা অবজেক্ট আছে, সেটা ধরো 1 কেজি। সেটার ওয়েট হচ্ছে 1 কেজি। একই সারফেসেই এইটাকে সরাইতে গেলে বেশি লোড দিতে হবে নাকি এটাকে সরাইতে গেলে বেশি লোড দিতে হবে? স্যার 1 কেজিতে বেশি লোড লাগবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, ভার্টিক্যাল ফোর্সটা যত বেশি, মানে প্লেনের সাথে ভার্টিক্যাল ফোর্সটা যত বেশি, তত তোমাকে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। একটা হচ্ছে সারফেসটা স্মুথ নাকি রাফ তার উপর, আর একটা হচ্ছে অবজেক্টের ভার্টিক্যাল লোডের উপর। ভার্টিক্যাল লোডটা সেলফ ওয়েটের থেকেও আসতে পারে, অথবা তুমি এক্সট্রা ভাবে কিছু লোড দিছো, এরকমও হতে পারে। বুঝতে পারছো? জি তাহলে স্যার। ফ্রিকশনাল ফোর্সটা ডিপেন্ড করে আসলে ২ টা জিনিসের উপর। একটা হচ্ছে স্মুথ নাকি রাফ, মানে সারফেসটা এর উপরে। আমার একটা ফোন আসছে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু ক্লাসে আছি। একটু পরে ফোন দিবা? ওকে, থ্যাংক ইউ। ১২ টার দিকে দাও। ১২টা ১২:৩০ টার দিকে দাও। ১২:৩০। ওকে। আচ্ছা, সারফেসটা কি ধরনের তার উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে নরমাল রিঅ্যাকশন এর উপর। মানে স্যার 1 গ্রাম বডিটার উপর যদি আমরা একটা 2 কেজির বডি রাখতাম তাহলে ওইটাতে বেশি ফোর্স দিতে হইতো। হ্যাঁ, কষ্ট অবশ্যই, অবশ্যই। তাহলে আমি এটা ইনডাইরেক্ট বলি। এখানে আমাকে নরমাল রিঅ্যাকশন যেটা হবে, সেটাকে N দিয়েও প্রকাশ করা হয়, অনেক সময় ক্যাপিটাল R দিয়েও এক্সপ্রেস করা হয়। আমরা আগের চ্যাপ্টারে কিন্তু রিঅ্যাকশন হিসেবে R পরে আসছিলাম। মনে আছে কিনা দেখো? কোন প্লেনের উপরে কোন একটা অবজেক্ট থাকলেই কিন্তু এখানে একটা রিঅ্যাকশন কাজ করতো পারপেন্ডিকুলারলি। এই রিঅ্যাকশনটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন হবে, পারপেন্ডিকুলার হবে। সেজন্য সেটাকে নরমাল রিঅ্যাকশনও বলা হয়। সেটাকে বিভিন্ন বইতে N দিয়ে এক্সপ্রেস করে, বিভিন্ন বইতে R দিয়ে এক্সপ্রেস করে। তোমরা যেকোনোটা দিয়েই এক্সপ্রেস করতে পারো। তাহলে এই N বা R ভ্যালুটা এই অঙ্কের জন্য কত হবে? এই ফ্রি বডি এটার জন্য স্যার সেলফ ওয়েট মানে 1 গ্রামটা হবে আরকি। আর এখানে N এর ভ্যালু কত হবে? 1 কেজি, মানে 1000 গ্রাম। আবার এটার উপরে ধরো আমি একটা কাজ করলাম কি, ১ গ্রামের উপরে তোমরা যেরকম বললা অতিরিক্ত আমি ১ কেজি লোড দিলাম। তাহলে আমাকে বলো এটাতে N এর ভ্যালু কত হবে? স্যার 1001 গ্রাম। 1001 গ্রাম। আর এটাতে আসতেছে 1000 গ্রাম। তাহলে কোনটাতে বেশি হবে? যদি একই ধরনের সারফেস হয়, স্যার লেফট সাইডেরটাতে বেশি হবে। লেফট সাইডটাতে বেশি হবে। সোজা কথা হচ্ছে এই N এর সাথে সমানুপাতিক ফ্রিকশনাল ফোর্সটা। তো ফ্রিকশনাল ফোর্সকে যদি আমি ক্যাপিটাল F দিয়ে করি, অথবা ক্যাপিটাল F S দিয়েও করা যায়। তাহলে ক্যাপিটাল F প্রপোর্শনাল টু হচ্ছে নরমাল রিঅ্যাকশন। এতদূর গেল আবার। এইবার আসতেছে সারফেসটা স্মুথ নাকি সারফেসটা রাফ, তার উপর ডিপেন্ড করে একটা কোএফিসিয়েন্ট বের করা হয়। সেটাকে বলা হয় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এবং ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর সাথেও সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি সারফেসটা যদি রাফ হয় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর ভ্যালু বেশি, সারফেসটা যদি স্মুথ হয় তাহলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর ভ্যালু কম। এবং যদি 100% স্মুথ হয় তাহলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর ভ্যালু কত? স্যার 0। 1। 0। তাহলে আমি যদি কোএফিসিয়েন্ট কে সমানুপাতিক ধরে লিখি, এই জিনিসটা আসতেছিল। কোএফিসিয়েন্ট কে যদি স্মল f দিয়ে প্রকাশ করি এবং নরমাল রিঅ্যাকশন কে যদি n দিয়ে এক্সপ্রেস করি, তাহলে ক্যাপিটাল F এর ভ্যালু কত আসবে যদি স্মুথ সারফেস হয়? স্মুথ সারফেস হলে কিন্তু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর ভ্যালু 0। স্যার ক্যাপিটাল এফ এর ভ্যালু 0 আসবে। সেজন্যই কিন্তু আমাদের যখন ফার্স্ট চ্যাপ্টার করছিলাম সেখানে যদি স্মুথ সারফেস থাকতো আমরা কোনো ফ্রিকশন ধরতাম না। কারণ স্মুথ সারফেস হইলে কোনো ফ্রিকশন থাকতেছে না। মানে ফ্রিকশনাল ফোর্স এর ভ্যালুটা 0 আসতেছে। আরেকটা জিনিস বলো দেখি,
ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে কোন ডিরেকশন বরাবর? সো সারফেসটার পারপেন্ডিকুলারলি। এটা তো নরমাল রিঅ্যাকশন কাজ করে, আমি ফ্রিকশনাল ফোর্স কিভাবে কাজ করে জিজ্ঞেস করছি। স্যার হরাইজন্টাল। অলওয়েজ হরাইজন্টাল, ভার্টিক্যাল হতে পারে না? স্যার আচ্ছা, তলের প্যারালাল বরাবর। তলের প্যারালাল এটা কিছুটা ঠিক আছে, আমি আরো ডিটেইলসে বলবো। তলের প্যারালাল এটা ঠিক আছে, কিন্তু আরেকটু স্পেসিফাই করলে ভালো হয়, সেটা আমি পরে স্পেসিফাই করতেছি তোমাদের, বাট আপাতত এত দূরেই জেনে রাখো। এই দেখো এখানে এই যে নরমাল রিঅ্যাকশনকে ক্যাপিটাল এম দিয়েও প্রকাশ করা হয়, অনেক সময় ক্যাপিটাল আর দিয়েও প্রকাশ করা হয়, এই জিনিসটা লেখা হয়েছে এই জায়গায়। তাহলে আমরা একটু পরবর্তী পেজে যাই। যেমন ধরো এখানে একটা ফিগার দিয়ে দেখানো হয়েছে তোমাদের, এই ফিগারটা একটু ভালো মতো খেয়াল করো। এখানে হচ্ছে কি একটা টেবিলের উপরে একটা ব্লক রাখা হয়েছে, কনক্রিটের ব্লক ধরো, সেটা আমি ফার্স্টে লোড দিলাম কত? ফার্স্টে লোড দিলাম 1 নিউটন, তারপরে লোডটা বাড়াইলাম 2 নিউটন, তারপরে লোডটা বাড়াইলাম 2.5 নিউটন, তারপরে 2.6 নিউটন দেওয়ার সঙ্গে সঙ্গে অবজেক্টটা চলা শুরু করছে। তার মানে কি আমি যতদূর লোড দিছি তোমার ফ্রিকশন ততদূর রেজিস্ট করতে পারে নাই। তাহলে ফ্রিকশনের ডিরেকশন হচ্ছে যে তল বরাবর মুভ করবে সে তল বরাবর, তোমরা সেটা বলছো তলের প্যারালাল। তবে আরেকটা জিনিস বললে আরো স্পেসিফাই হইতো, সেটা হচ্ছে তোমার যে তল বরাবর সেটা মুভ করবে তার বিপরীত পাশে কাজ করবে। ফ্রিকশন অলওয়েজ কাজ করে মুভমেন্টের অপোজিট পাশে। যেমন দেখো এটা ডান পাশে মুভ করার জন্য ট্রাই করানো হচ্ছে, সেজন্য ফ্রিকশনটা হচ্ছে ওই তলে কাজ করবে, মানে যে তলে টাচ করে আছে, যেমন টেবিল এবং কনক্রিট ব্লকটা যে জায়গায় টাচ করে আছে সেই জায়গায় কাজ করবে, তবে ডিরেকশন হবে যে পাশে তুমি মুভ করাইতে চাচ্ছ তার অপোজিট ডিরেকশন। ক্লিয়ার? ডিরেকশনটা ক্লিয়ার কিনা দেখো, তুমি যে পাশে মুভ করাইতে চাচ্ছ তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশনটা কাজ করবে। এখন আমার এখানে একটা ভ্যালু জানতে হয়, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন হচ্ছে তোমরা পরে আসছো, তোমরা সেটাকে পরে আসছো ঘর্ষণ বলের সীমান্তিক মান হিসেবে। বাংলা ওয়ার্ডিংটা তোমরা এভাবে পড়ছো, সেটা হচ্ছে ঘর্ষণ বলের সীমান্তিক মান, সেটাকে বলা হয় ইম্পেন্ডিং মোশন ফ্রিকশনাল ফোর্স এর ভ্যালু। ইম্পেন্ডিং মোশন মানে মানে ঠিক চলার আগের মুহূর্তটা, কিছুক্ষণ পরে আরেকটু লোড বেশি দিলেই চলা শুরু করবে, সেটা হচ্ছে ইম্পেন্ডিং মোশন। নামটা একটু মনে রাখবা, কারণ তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনে বলো বা কোয়েশ্চেনে এমন টাইপের ওয়ার্ডিংটা থাকে, ইম্পেন্ড টু মোশন অথবা ইম্পেন্ডিং মোশন। ইম্পেন্ড শব্দটা থাকলেই বুঝবা ওই লিমিটিং ফ্রিকশনের ভ্যালু। যেমন স্যার, দেখো, স্পেলিংটা কি হবে স্যার? বুঝি না। স্পেলিংটা স্যার? আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা ইম্পেন্ডিং মোশন বলা হয়, আর অনেক সময় ইম্পেন্ড টু মোশন বলা হয়, মানে মোশনে যাইতে আরেকটু। স্যার এটার কোনো সিম্বল আছে? না, সিম্বল নাই, ইম্পেন্ড শব্দটা থাকবে, মানে এটা হচ্ছে ঠিক আগের মুহূর্তটা, চলা শুরু করার ঠিক আগের মুহূর্ত। যেমন দেখো এইখানে আমি ফার্স্টে 1 নিউটন লোড দিছিলাম, পরে 2 নিউটন লোড দিছি, তারপরে 2.5 নিউটন লোড দিছি, দেখো এগুলো বাড়তেছিল। তারপর 2.5 থেকে যখন একটু বেশি দিলাম তখনই এটা চলা শুরু করছে, তাহলে চলার ঠিক আগের মুহূর্তের লোডটা কত? 2.5 না? 2.5 নিউটন। 2.5। তাহলে দেখো 2.5 পর্যন্ত রেজিস্ট করতে পারছিল বলেই কিন্তু সরে নাই, 2.6 দেওয়ার পরেই এটা আসলে চলা শুরু করছে। দেখো 1 2 2.5 2.6 যখন তখন চলা শুরু করছে, কারণ হচ্ছে ফ্রিকশন তোমার 2.5 এর বেশি দিতে পারে না। এই দেখো ফ্রিকশন 2.5 এর বেশি কিন্তু উৎপন্ন হচ্ছে না, তাহলে ফ্রিকশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 2.5, মানে ম্যাক্সিমাম তোমাকে ফ্রিকশন তৈরি করতে পারে সে তলটা হচ্ছে 2.5, এটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। এটা তোমাদের জন্য তেমন বেশি ইম্পর্টেন্ট না, তবুও দেখাইলাম আমি। আরেকটা জিনিস তোমরা কিছুক্ষণ আগে বলছিলা যে অ্যাঙ্গেল থাকলে ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয় কিনা। আসলে অ্যাঙ্গেল থাকলে ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয় না, অ্যাঙ্গেল থাকলে অ্যাকশন ফোর্সটা চেঞ্জ হয়। অ্যাকশন ফোর্সটা কেন চেঞ্জ হয়
সেটা আমি বোঝানোর জন্য বাম পাশে একটা ফিগার আঁকি। একটা ইনক্লাইন ভাবে তল আছে ধরো, সে তলে একটা অবজেক্ট রাখা হইলো, সে তলে একটা অবজেক্ট রাখা হইলো। আহ একটা অবজেক্ট রাখা হইলো, সে অবজেক্টটা ধরো অবজেক্টের নিচের দিকে নামতে চাইবে না, এই প্লেন বরাবর, প্লেন বরাবর এটা নিচের দিকে নেমে যেতে চাইবে না মুভ করে। জি স্যার। কেন কেন নিচে যেতে চাইবে, মানে কোন ফোর্সের কারণে? এখানে তো কোনো ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্রেভিটেশনাল ফোর্সটা কিসের কারণে, মানে কোত্থেকে আসতেছে? গ্রেভিটেশনাল ফোর্সেই, কিন্তু কোত্থেকে আসতেছে? বস্তুর সেলফ ওয়েটটা সেলফ ওয়েট থেকে, অবশ্যই সেলফ ওয়েট। সেলফ ওয়েটটা আসলে এই বরাবর কাজ করে, তাহলে অবজেক্টটা তো এই বরাবর নামতেছে না, সেটা নামতেছে এই বরাবর। কেন একটু এক্সপ্লেইন করতে পারবো? এই ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়, একটা এই বরাবর, এগুলো তোমরা কিন্তু ইয়েতে পড়ছো ফিজিক্স আর কি। একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করবে আর একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করবে। এই কম্পোনেন্টের কারণে এটা আসলে নিচের দিকে পড়ে, সেলফ ওয়েটের এই কম্পোনেন্ট। তাহলে একটা জিনিস মনে রাখবা, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এইটাও থিটা হবে, এটা থিটা হইলে এটা ডাব্লিউ কস থিটা হবে, আর এটা ডাব্লিউ সাইন থিটা হবে। তাহলে অবজেক্টটা নিচের দিকে পড়তেছে ডাব্লিউ এর কোন কম্পোনেন্টের জন্য? কস নাকি সাইন? সাইন সাইন। তাহলে দেখো, অবজেক্টের ইনক্লাইনেশন যদি বাড়াইতে থাকি তাহলে ঠিক থিটার ভ্যালু বাড়তে থাকবে আস্তে আস্তে। ফার্স্টে হরাইজন্টাল ছিল, আস্তে আস্তে ইনক্লাইনেশন বাড়ানো হচ্ছে, তাহলে আমার কোন ফোর্সটা বাড়তেছে? সাইন থিটা বাড়বে নাকি কস থিটা বাড়বে থিটার ভ্যালু যদি বাড়াইতে থাকো? ফার্স্টে ডাব্লিউ সাইন। ডাব্লিউ এর ভ্যালু তো সেমই, সাইন থিটার ভ্যালু বাড়বে নাকি কস থিটার ভ্যালু বাড়বে? যেমন ধরো সাইন 0 এর ভ্যালু কত? 0। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 0.5। 0.5। সাইন 45 ডিগ্রি 1/√2। 1/√2। আস্তে আস্তে কিন্তু বাড়তেছে দেখো। তাহলে অলওয়েজ মনে রাখবে, অ্যাঙ্গেলের ভ্যালু বাড়তে থাকলে সাইন থিটার ভ্যালু বাড়তে থাকে, কস থিটার ভ্যালু কমতে থাকে। তাহলে বুঝতেই পারতেছো এই ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই ভ্যালুটা বাড়ার কারণেই অবজেক্টটা মুভ করা শুরু করে। আসলে কিন্তু ফ্রিকশন কিন্তু সেমই কাজ করতেছে। যেমন তোমরা চিন্তা করো, অবজেক্টকে এইভাবে রাখলা, 1 কিলো নিউটন দিলে কাজ করতেছে না, 2.5 কিলো নিউটন দিলেও কাজ, অবজেক্ট মুভ করে না, 2.6 কিলো নিউটন দিলে মুভ করছে। তার মানে কি এই অ্যাকশন ফোর্সের ভ্যালু বাড়াইলে অবজেক্টটা মুভ করার পসিবিলিটিটা বাড়ে। এটা কিন্তু ফ্রিকশন কিন্তু সেমই থাকতেছে, মানে ফ্রিকশনের লিমিটিং ভ্যালু কিন্তু সেমই, ফ্রিকশনাল কোএফিসিয়েন্টও সেম এবং নরমাল রিঅ্যাকশনটাও এখানে সেম, মানে নরমাল রিঅ্যাকশনটাও সেম, ফ্রিকশনাল কোএফিসিয়েন্টও সেম, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সও সেম। আমি বুঝাইতে চাচ্ছি ইনক্লাইন্ড হওয়ার কারণেই অবজেক্টের ফ্রিকশনের কোনো সমস্যা হয় না, কিন্তু অ্যাকশন ফোর্সটা চেঞ্জ হয়। ওই ইনক্লাইন বরাবর যে ভ্যালুটা ডাব্লিউ সাইন থিটা, এটার ভ্যালুটা চেঞ্জ হয়, সেজন্যই আমি বলতেছিলাম। আচ্ছা, এখানে সেই জিনিসটা লেখা আছে, ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড অন দ্য টু ফ্যাক্টরস। একটা হচ্ছে নরমাল রিঅ্যাকশনের উপরে, নরমাল রিঅ্যাকশনের সাথে সমানুপাতিক। আর একটা ডিপেন্ড করে রাফনেসের উপরে, ডিপেন্ড করে রাফনেস বা স্মুথ কি ধরনের সেটার উপরে, এবং সেটার উপর বেস করে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এক্সপ্রেস হয়, এবং ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের সাথেও সমানুপাতিক। তাহলে যদি আমরা একসাথে লিখি তাহলে F ইজ ইকুয়াল টু কত হবে? স্মল f ইনটু n। এই ফর্মুলাটা আমাদের লাগবে, ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইনটু নরমাল রিঅ্যাকশন। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, এটা আমাদের লাগবে অলওয়েজ। আর হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় দুইটা থাম রুল আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই দুইটা থাম রুল। এই দুইটা থাম রুল আর ফ্রি বডি ডায়াগ্রাম তো তোমরা জেনারেলি আগে থেকে জানো। এই দুইটা থাম রুল আর ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ফর্মুলাটা, মানে ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু স্মল f ইনটু n, এই দুইটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারলে আচ্ছা, যেটা বলতেছি সেই দুইটা জিনিস বের করতে পারলেই আর তেমন কিছু লাগবে না তোমাদের, এই ফ্রিকশনের চাপটা আর কি মোটামুটি প্র্যাকটিস করলেই পারবা। সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাতে চাচ্ছি। দেখো,
in a free body diagram of an object the static frictional force, একটু ভালো মতো দেখো, static frictional force capital F in the contact surface will be the opposite direction of the movement of that object. এটা কি বুঝাইছে একটু বলবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, ফ্রি বডি ডায়াগ্রামে অলওয়েজ মনে রাখবা যে অবজেক্ট মুভ করতেছে সে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকো, যে অবজেক্ট মুভ করতেছে সে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকো, তাহলে ফ্রিকশন হবে অপোজিট ডিরেকশন। যে অবজেক্ট মুভ করতেছে তার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকো, তাহলে ফ্রিকশনাল ফোর্স হবে ওই কন্টাক্ট সারফেসের অপোজিট ডিরেকশন। ঠিক আছে, স্যার এটা কি ক্লিয়ার? স্যার একটু আগে যে ইনক্লাইন প্লেন একটা বডি দেখলাম, ওইটার ফ্রিকশনের মুভমেন্ট হবে হচ্ছে ওয়াই সাইন থিটার অপোজিটে। যেমন আমি দেখাচ্ছি, এটার অবজেক্টের মুভমেন্ট হচ্ছে ধরো এই পাশে, তাহলে ফ্রিকশন কাজ করবে এই বরাবর। জি স্যার। এইগুলো অঙ্কতে লাগে, এগুলো আরো ডিটেলস করতে থাকলে বুঝবা। তাহলে আমি আপাতত বলতেছি, যে অবজেক্ট মুভ করতেছে সেটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, তাইলে ফ্রিকশন হবে মুভমেন্টের অপোজিট ডিরেকশনে। এই দেখো, সেটাই বলা হয়েছে অপোজিট ডিরেকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্যাট অবজেক্ট। এটা হচ্ছে 1 নাম্বার থাম্ব রুল। আর 2 নাম্বার থাম্ব রুল হচ্ছে, in a free body diagram static friction in the contact surface will be the same direction of the movement of the another object. তাহলে তুমি যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছো সেটা ধরো মুভ করতেছে না, যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছো সেটা মুভ করতেছে না, কিন্তু সেটার সাথে আরেকটা যে মেম্বার বা যে অবজেক্ট কানেক্টেড সেটা মুভ করতেছে। তাহলে উল্টা, কিন্তু যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছো সেটা মুভ করলে ফ্রিকশন হবে অপোজিট ডিরেকশনে, কিন্তু যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছো সেটা মুভ করতেছে না, সেটার সাথে কানেক্টেড একটা মেম্বার বা কানেক্টেড কোন একটা অবজেক্ট মুভ করতেছে, তাহলে ফ্রিকশন হবে মুভমেন্টের ডিরেকশনে। ক্লিয়ার কিনা দেখো, সেম ডিরেকশন অফ দ্য মুভমেন্ট, সেম ডিরেকশন অফ দ্যাট অবজেক্ট না, অ্যানাদার অবজেক্ট। সেটা আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি পরবর্তী পেজে, একটু ভালো মতো খেয়াল করো। যেমন ধরো এই একটা অবজেক্ট দেয়া আছে, সেটাতে আমরা যদি বি অবজেক্টের ফ্রি, সরি ফার্স্টে এ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। এটা কি সবাই ক্লিয়ার কিনা দেখ? তাহলে আমি আগে ক্লিয়ার করি, ফার্স্টে বি অবজেক্টটা আঁকি। বি অবজেক্টটা ফার্স্টে আঁকলে তোমাদের ক্লিয়ার হবে ভালো। বি অবজেক্টের একটা সেলফ ওয়েট আছে, সেটা ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, এবং এ অবজেক্টের উপরে যেহেতু টাচ আছে, এ অবজেক্ট বি অবজেক্টের উপরে একটা রিঅ্যাকশন দিবে, নরমাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার ভাবে। সেটাকে এখানে n2 দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, তোমরা চাইলে n1 n2 যে কোনো একটা দিতে পারো, আমি n2 দিয়ে এক্সপ্রেস করছি। আর এখানে একটা স্ট্রিং কানেক্টেড আছে বা কেবল কানেক্টেড আছে বলে সেটাকে আমি টেনশন হিসেবে এক্সপ্রেস করলাম। এটা ছিল বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম যদি সেখানে স্মুথ সারফেস হয়, সেটাই লেখা আছে অ্যাজিউমিং স্মুথ সারফেস, কিন্তু রিয়েল লাইফে কিন্তু স্মুথ সারফেস না। তাহলে সেখানে আমাদের কিছু একটা অ্যাড করতে হবে, ফ্রিকশনাল ফোর্সটা অ্যাড করতে হবে। কিন্তু আপাতত আমরা স্মুথ সারফেস ধরে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, তারপরে আমি ক্লিয়ার করব। এখন আসো এ অবজেক্টের জন্য। এ অবজেক্টের জন্য কি হবে? এ অবজেক্টে পি ফোর্স ডান পাশে কাজ করতেছিল, এ অবজেক্টের একটা সেলফ ওয়েট আছে, ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, এবং এ অবজেক্ট কোন জায়গায় টাচে আছে? বি অবজেক্টের সাথে টাচে আছে এবং ল্যান্ডের সাথে টাচে আছে। তাহলে বি অবজেক্ট থেকে একটা নরমাল রিঅ্যাকশন হবে এবং ল্যান্ড থেকে একটা নরমাল রিঅ্যাকশন যাবে। তাহলে বি অবজেক্ট থেকে যেটা আসবে সেটা হবে এ অবজেক্ট বি অবজেক্টকে যেটা দিছিল সেটার সমান, কারণ অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স সেম। তাহলে এই এ অবজেক্ট বি অবজেক্টকে দিছিল n2, তাহলে বি অবজেক্টও এ অবজেক্টকে দিবে n2, আর হচ্ছে ল্যান্ড দিচ্ছে n1। তোমরা চাইলে এটা n3ও দিতে পারো, মানে প্রতীক যেটা করো না কেন, প্রতীকে এইখানে যেটা দিবা এইখানেও সেটা দিতে হবে, সেম এক্সপ্রেশন করতে হবে। তাহলে স্মুথ অবস্থায় ফ্রি বডি ডায়াগ্রামটা ক্লিয়ার কিনা দেখো, যদি স্মুথ হয়। ক্লিয়ার? এখন আমাকে বলো দেখি, এখানে এ অবজেক্ট কোন দিকে মুভ করবে, বি অবজেক্ট কোন দিকে মুভ করবে? এটার জন্য মুভ করবে বা করতে চাচ্ছে,
স্ট্যাটিক পজিশনে তো আসলে করবে না, করতে চাইবে। স্যার বি লেফট সাইডে আর এ হচ্ছে রাইট সাইডে। বি আসলে লেফট সাইডে যাবেই না। দেখো আসলে সিনারিওটা হবে ক্লিয়ার কিনা দেখো তো। বি অবজেক্ট লেফটে কিন্তু যাচ্ছে না তো, যাবে লেফটে? না স্যার। এ অবজেক্টে ডানে যাইতে চাইবে। তাহলে আমাকে বলো এ অবজেক্টে ফ্রি বডি এখন যদি আমি এ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রামে রাফ সারফেস চিন্তা করে আঁকি, ফ্রিকশনটা কোন দিকে হবে? আগে আমাকে বলো এ অবজেক্টটা কোন জায়গায় টাচ করে আছে অন্য অবজেক্টের সাথে? উপরে বি অবজেক্টের সাথে টাচ আছে, নিচে ল্যান্ডের সাথে টাচ আছে। তাহলে এই দুই জায়গায় ফ্রিকশনটা হবে অপোজিট ডিরেকশন। কারণ কি দেখো, আমি এ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, এ অবজেক্টেই মুভ করতেছে। তাহলে যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি সেটা যদি মুভ করে, তাহলে ফ্রিকশনাল ফোর্স হবে মুভমেন্টের অপোজিট ডিরেকশনে। ডানে মুভ করতেছিল, ফ্রিকশনাল ফোর্স গুলো আমি সেজন্য বামে দিচ্ছি। ক্লিয়ার কিনা দেখ, এতদূর ক্লিয়ার? জি স্যার। এবার আসি এক্সপ্রেশন কি করব। এখানে যেহেতু n1 দিছি তাহলে এটাকে আমি f1 দিব, আর এখানে যেহেতু n2 দিছি এটাকে আমি f2। তাহলে আমাকে বলো f2 ইকুয়াল টু কত হবে? স্মল f2 ইনটু n2। এটা কিন্তু মনে রাখতে বলছিলাম তোমাদের। ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইনটু নরমাল ডিরেকশন। যে প্লেনেরটা সেই প্লেনের ফর্মুলা। ক্লিয়ার এতদূর? স্যার এইখানে আমরা যদি F1 আর F2 কে অ্যাড করি ওটা কি P এর সমান হবে? f1 আর f2 কে অ্যাড করলে p এর সমান হইতে হবে, আমাদের স্ট্যাটিক পজিশনে হইতে হবে। কিন্তু আমি যে एग्जांपल দেখাচ্ছি সেটা কিন্তু p অবজেক্ট মুভ করে যাচ্ছে, এটা কিন্তু স্ট্যাটিক পজিশনে নাই। কিন্তু জি স্যার। আমরা যে অঙ্কগুলো করব সেগুলোতে সমান হবে অবশ্যই, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মানবে। জি স্যার। আচ্ছা, কিন্তু ডাইনামিক্সে সমান হবে না। এবার আসো বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম। বি অবজেক্ট কি মুভ করতেছে বা মুভ করতে চাচ্ছে? আচ্ছা, কিন্তু করতে পারবেন না, বি অবজেক্ট কিন্তু মুভ করতে চাচ্ছে, মানে ডান পাশে মুভ করতে চাচ্ছিল, এই অবজেক্ট তাকে নিয়ে যেতে চাইবে, কিন্তু ওই স্ট্রিং দিয়ে কানেক্টেড থাকার কারণে বি অবজেক্ট ডান পাশে যাইতে পারতেছে না। আমি বলতে চাচ্ছি বি অবজেক্টের মুভমেন্ট তো হওয়ার হচ্ছে বা হওয়ার ট্রাই করলো, সেটা এ অবজেক্টের কারণে হচ্ছে, বি অবজেক্টের কারণে কিন্তু কোনো মুভমেন্ট নেই। বি অবজেক্টের ইন্ডিভিজুয়াল কারণে বি অবজেক্টের কোনো মুভমেন্ট নাই, এ অবজেক্টের মুভমেন্টের কারণে বি অবজেক্ট হয়তো মুভ করতে চাইতে পারে। মানে সেটা ইনডাইরেক্টলি চাচ্ছে, ডাইরেক্টলি চাচ্ছে না। আমি ডাইরেক্টলি এর কথা বলতেছি। তাহলে দেখো আমি বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি এখন রাফ সারফেস ধরে, কিন্তু তাহলে বি অবজেক্ট কি মুভ করতেছে নিজস্ব কারণে? না স্যার। নিজস্ব না, কারণে স্যার। মুভ করতেছে না। তাহলে আমাদের থাম্ব রুল কোনটাতে যাইতে হবে? স্যার মোমেন্ট বরাবর। থাম্ব রুল যাইতে হবে 2 নম্বরে। ফার্স্ট থাম্ব রুল ছিল যে অবজেক্ট মুভ করবে সে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আমরা ফ্রিকশনটা দিব অপোজিট ডিরেকশনে, সেটা থাম্ব রুল 1 এর বেসিসে আমরা অলরেডি করে ফেলছি এটা। এখন হচ্ছে যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছে সেটা মুভ করতেছে না, কিন্তু সেটার সাথে কানেক্টেড কোনো অবজেক্ট মুভ করতেছে। তাহলে বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি কিন্তু বি অবজেক্ট মুভ করতেছে না, কিন্তু বি অবজেক্টের সাথে কানেক্টেড এ অবজেক্টটা মুভ করতেছে। তাহলে ফ্রিকশন হবে কোন ডিরেকশনে? এ অবজেক্টটা যেদিকে মুভ করতেছে সেদিকে, সেম ডিরেকশন, মুভমেন্টের সেম ডিরেকশন। তাহলে আমাকে বলো এখানে বি অবজেক্ট কোন কোন সারফেসে টাচ করে আছে? স্যার এ। এ স্যার। এর সারফেস। মানে এর সাথে টাচ করে আছে কোন সারফেসে? ডান পাশের সারফেস নাকি বাম পাশের সারফেস নাকি টপের সারফেস নাকি বটমের সারফেস? বি অবজেক্টটা বটমের সারফেস। বটমের সারফেস। তাহলে এই বটমের সারফেসে এই ফ্রিকশনটা কাজ করবে কোন ডিরেকশনে কাজ করবে, ডানে নাকি বামে? স্যার ডানে। স্যার ডানে। ডানে। তাহলে এটা হবে F2। এবং তুমি মিলাই দেখবা এখানের F2 আর এখানের F2 উল্টা ডিরেকশন হবে, এখানের N2 এখানের N2 উল্টা ডিরেকশন হবে, নাহলে তো ইকুইলিব্রিয়াম হবে না। ক্লিয়ার কিনা জি দেখো? স্যার। সেটাই আমি একটু ডান পাশে এঁকে দেখাইছি তোমাদের।
ক্লিয়ার? এটা কিন্তু রাফ সারফেস ধরে আছে। এটা স্যার কিন্তু স্মুথ সারফেস ছিল। হ্যাঁ, বলো। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কি বডি টু বডি ভ্যারি করে? করতে পারে। কোয়েশ্চেনে দেয়া থাকে অনেক সময় বডি টু বডি ভেরি করতে পারে। যেমন আমি বলি, এ অবজেক্টের সাথে বি অবজেক্টের যে কন্টাক্ট সারফেস সেটার জন্য সেম। এর সাথে বি এর যে জায়গায় কানেক্টেড সেই জায়গায় সেম। সেটা হচ্ছে F2 এর জি স্যার। সাথে বি এর। কিন্তু এর সাথে যখন ল্যান্ডে কানেক্টেড, এর সাথে যখন ল্যান্ড কানেক্টেড তখন কি ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সেম হবে? কারণ না স্যার। ল্যান্ডটা তো অন্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হইতে পারে। স্যার যদি এ আর বি দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালের হইতো? আলাদা আলাদা ম্যাটেরিয়াল হইলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যে ধরনের হবে, সেম ম্যাটেরিয়াল হইলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট তো অন্য ধরনের হবে। বাট ভ্যালুটা ভিন্ন হবে সোজা কথা। জি স্যার। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট শুধুমাত্র কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করে না। তুমি কি সেখানে রাফ সারফেস দিছো নাকি স্মুথ সারফেস দিছো তার উপরেও ডিপেন্ড করে। স্যার যেমন কন্টেক্ট সারফেসটা, বুঝি নাই। মানে স্যার কন্টেক্ট সারফেসের উপর বেশি ডিপেন্ড করে। সারফেসের উপর তো ডিপেন্ড করেই, সেটাই তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্টে কনভার্ট করি আমরা। সারফেস এবং হচ্ছে ম্যাটেরিয়াল সে দুইটাকে মিলেই আমরা ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা ট্রান্সফার করে কোএফিসিয়েন্টটা বের করি। আরেকটা জিনিস হচ্ছে ওই নরমাল রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে। তাহলে এখানেও যদি আমি F2 লিখি তাহলে হবে স্মল f2 ইনটু n2। সেমই। কারণ এ অবজেক্টের সাথে বি অবজেক্টে এই F2, এইখানেও এ অবজেক্টের সাথে বি অবজেক্টে F2। সেম অবজেক্ট হইলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সেম। সেম অবজেক্টের ভিতরে হইলে আর ডিফারেন্ট অবজেক্টে গেলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ডিফারেন্ট হইতে পারে। আর কোয়েশ্চেনে যদি দেয়া থাকে সবগুলো ফ্রিকশনাল প্লেনেই ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সেম, তাহলে তো অঙ্কটা ইজি হয়ে যাবে। মানে সেম ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইউজ করতে পারো। মানে সব জায়গায় f ইউজ করতে পারো সে তখন স্মল f। তারপরে হচ্ছে অনেক সময় হচ্ছে তোমার হয় কি সার্কুলার ফ্রিকশনও কাজ করে। যেমন এটা হচ্ছে একটা সার্কুলার ফ্রিকশনের এক্সাম্পল। সার্কেলটা ঘুরতে থাকে উম আ কিন্তু গাড়ি সামনে যাচ্ছে না। এই ধরনের কখন হয় বলো দেখি? এ ধরনের কখন হয়? স্যার বালির রোডে বা কাদা। জেনারেলি সারফেসটা স্মুথ হইলে হয়। স্মুথ সারফেস হইলে বা যদি তোমাদের সয়েলটা ক্লেই সয়েল হয় বা তোমরা যেটা বললো কাদা মাটির সয়েল হয়, তাহলে জেনারেলি স্মুথ সারফেসটা হয় এবং অনেক সময় গর্তে পড়ে গেলে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। চাকা ঘুরতেছে কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছে না। ঠিক আছে? সেই এক্সাম্পলটা এমনি দেখানো হয়েছে তোমাদের। এইবার আসি অঙ্কতে। সরি। আচ্ছা দেখো, অঙ্কটা একটু ভালো মতো বুঝবা। কয়েকটা অঙ্ক বুঝলেই আশা করি একই টাইপের অঙ্কই হবে। সেটা হচ্ছে দি ব্লকস এ এন্ড বি, দুইটা ব্লক। দেখো এখানে এ এন্ড বি দিয়ে দুইটা ব্লক দেখানো হয়েছে। ওয়েট এত এবং এত। তাহলে এ ব্লকের ওয়েট হচ্ছে ডাব্লিউ এ হচ্ছে কত? 500 পাউন্ড। 500 pound, আর ডাব্লিউ বি 300 pound, 300 পাউন্ড। একটু ভালো মতো দেখবা, আমি একটু আস্তে আস্তে বলার ট্রাই করতেছি। দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য ব্লক এ এন্ড হরাইজন্টাল প্লেন। তাহলে ব্লক এ আর হরাইজন্টাল প্লেনের মধ্যে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 0.3। তাহলে এইখানে হচ্ছে এটাকে আমি কি দিয়ে এক্সপ্রেস করব? f1 দিব নাকি f2 দিব? তোমরা ইচ্ছা মতো দিতে পারো। 0.3 দিলাম। আর while it is 0.2 between block A and block B. তাহলে ব্লক এ এবং ব্লক বি এই সারফেস প্লেনে সেটা হচ্ছে কত? 0.2। তাহলে দুইটা সারফেসে দুই ধরনের ভ্যালু দিয়ে দিচ্ছে। বলছে কি ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স পি। তাহলে এই পি ফোর্সের ভ্যালুটা বের করতে বলছে। পি ইজ ইকুয়াল টু হোয়াট? সরি, what will be the force P that will cause the block
এ টু হ্যাভ ইম্পেন্ডিং মোশন, আমি এই ওয়ার্ডটা থাকবে বলছিলাম তোমাদের, এই ইম্পেন্ডিং মোশন টুয়ার্ডস রাইট। তাহলে টুয়ার্ডস রাইট কোন অবজেক্টটা টুয়ার্ডস রাইট এর দিকে ইম্পেন্ডিং মোশনে যাবে বলছে, কোন অবজেক্টটা? স্যার এ। তাহলে এই অবজেক্টটা ডান দিকে চলতে চাইবে, চাওয়ার ঠিক আগের মুহূর্তে করতে বলছে, মুভ করবে বলে নাই, মুভ করার ঠিক আগের মুহূর্তটা। তাহলে আপাতত আমরা জানি যে এই অবজেক্টটা ডান দিকে মুভ করবে বা করতে চাইবে, করবে না আসলে, করতে চাইবে। তাহলে অলসো ডিটারমাইন দ্য ক্যাবল টেনশন, এখানে যে ক্যাবলটা আছে সে ক্যাবলের টেনশন বের করতে বলছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত বের করতে বলছে এবং পি ইজ ইকুয়াল টু কত বের করতে বলছে, এই দুটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের কোয়ারি। ঠিক আছে, তাহলে আমাকে বলো দেখি ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো যদি আঁকি আমি। ফার্স্টে আসলে অলওয়েজ অঙ্ক করার সময় সুবিধা হয় তুমি যদি উপরের অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। উপরের অবজেক্ট কোনটা এখানে, এ অবজেক্ট নাকি বি অবজেক্ট? Sir, B. বি অবজেক্ট, তাহলে তুমি আঁকা শুরু করবে আসলে বি অবজেক্ট থেকে, কারণ বি অবজেক্ট তুমি ফুল সলভ করতে পারবা, তারপরে বি অবজেক্টের হেল্প নিয়ে তোমাকে এ অবজেক্ট সলভ করতে হবে, কারণ বি অবজেক্টের সেলফ ওয়েটটা কিন্তু এ অবজেক্টের ভিতর দিয়ে পাস হয়ে আসতেছে, এ অবজেক্টের সেলফ ওয়েট কিন্তু বি অবজেক্টে যাচ্ছে না, যাচ্ছে কি? Yes. এ অবজেক্টের সেলফ ওয়েট কিন্তু সরাসরি ল্যান্ডে চলে যাচ্ছে, কারণ সেলফ ওয়েটটা নিচের দিকে কাজ করে, উপরে উঠে না। তাহলে বি অবজেক্টেরটা এ অবজেক্টে আসতেছে, সেজন্য বি অবজেক্টেরটা আগে সলভ করলে তোমরা সরাসরি করতে পারবা। এবং অ্যাজিউম দ্য ওয়েট অফ দ্য কেবল ইজ নেগলিজিবল, মানে কোনো ওয়েট অফ দ্য কেবলের কোনো ওয়েট নাই আর কি। আমি তোমাদের সেটা গত ক্লাসেও বলছিলাম, অনলি ফ্লেক্সিবল কর্ডে কেবলের ওয়েট থাকে, অন্যান্য জায়গায় কেবলের ওয়েট আমরা ধরি না। তাহলে যেহেতু বি অবজেক্ট আগে আঁকবো আমি তোমাদের সুবিধার জন্য, তাহলে এখানে F2 না দিয়ে এটা আমি F1 দিই, এটা আমি F1 ইজ ইকুয়াল টু 0.2 দিই এই সারফেসটা, আর এটাকে আমি F2, যেটা আগে আঁকবো সেটা 1 নাম্বার দিলাম আর কি। তোমরা চাইলে আগেও 2 নাম্বারও দিতে পারো, এটা তোমাদের উপর, কারণ আমি করার সময় মানে এই অবজেক্টে 1 ইউজ করছি, সরি বি অবজেক্টে 1 ইউজ করছি। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে আমাকে ফার্স্ট অবজেক্ট আঁকতে হবে। একটু খেয়াল করো, তোমরা বুঝতেছো কিনা। বি অবজেক্টটা আঁকলাম, বি অবজেক্টটাকে এভাবে করে আসছে ইনক্লাইন করে। তাহলে বি অবজেক্টের সেলফ ওয়েট কত? 300 pound. 300 পাউন্ড ভার্টিক্যালি নিচের দিকে কাজ করতেছে, করবে। এখানে একটা কেবল আছে, কেবলে টেনশন কাজ করবে অবজেক্ট থেকে বাইরের দিকে। তারপরে আর কি কাজ করবে বলো দেখি। A surface of friction. সারফেসের সাথে ফ্রিকশন, ফ্রিকশন কাজ করবে ফ্রিকশনাল প্লেনে, প্লেনের সাথে প্যারালাল, কিন্তু কোন ডিরেকশনে বলো দেখি। এটা কি অ্যাজাম্পশন মানে থাম্ব রুল 1 এ পড়ছে নাকি থাম্ব রুল 2 তে পড়ছে? স্যার 2 তে পড়ছে। 2 তে পড়ছে, তাহলে আমাকে বলো দেখি কোন বরাবর হবে। স্যার পজিটিভ এক্স অ্যাক্সিস। এই এখানে তো এক্স অ্যাক্সিস হবে না, এটার প্যারালালই হবে অবশ্যই, এই সারফেসের প্যারালালই হবে। স্যার রাইট সাইডে হবে। তাহলে এই সারফেসের প্যারালালি এবং রাইট সাইডে হইলে সেটা কিভাবে দিতে হবে বলো? এভাবে প্যারালালিও হইতে হবে, রাইট সাইডেও হইতে হবে, তাহলে এটা ছাড়া পসিবল না। ঠিক আছে কিনা দেখো। জি স্যার। তাহলে এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এটাকে আমি কি দিব? F1 দিব। তাহলে এটা কি হবে? নরমাল রিঅ্যাকশনটা N1 হবে, N1 এবং F1 ইজ ইকুয়াল টু হবে N1 ইনটু স্মল f1। স্মল f1 এর ভ্যালু কত এখানে? 0.2। তাহলে 0.2 N1, f1 এর ভ্যালু হবে 0.2 N1। সবাই ক্লিয়ার এতদূর? এটা হচ্ছে বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ আমার। সবাই ক্লিয়ার কিনা দেখো। আর যদি আমি স্পেসিফিকলি দেখাই তাহলে এই জিনিসটা এখানে আঁকা দেখো, এটা N1, এটা F1, এটা 300 পাউন্ড, এটা টেনশন, এবং এই F1 এর ভ্যালু হচ্ছে 0.2 ইনটু N1। কোত্থেকে আসছে আমি পরে দেখাইলাম, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইনটু নরমাল রিঅ্যাকশন। এখানে আমি F1 স্মল f1 ইউজই করি নাই, মানে সরাসরি করে ফেলছি।
f1 এর ভ্যালুটা সরাসরি বসাই দিচ্ছি 0.2। ক্লিয়ার? জি স্যার। এবার আসো অ্যাঙ্গেলটা কিভাবে বের করছে। এই দেখো, আমাকে বলো এই তাদের কন্টাক্ট সারফেসটা কত অ্যাঙ্গেলে আছে হরাইজন্টালের সাথে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা যেহেতু এই প্লেনের প্যারালালি কাজ করবে, তাহলে সেটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? ফ্রিকশনাল ফোর্সটা স্যার 30 ডিগ্রি। 30 30 ডিগ্রি degrees। থাকবে। আর এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকে নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশনটা আমি এটা ফার্স্ট চ্যাপ্টারেই বলে আসছি, কোন প্লেনের সাথে পারপেন্ডিকুলার হইলে ওই প্লেনটা হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলে থাকবে, পারপেন্ডিকুলারটা ভার্টিক্যালের সাথে সেম অ্যাঙ্গেলে থাকবে। তাহলে নরমাল রিঅ্যাকশনটা ওয়াই এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। তো সেই জিনিসটাই করা হচ্ছে। দেখো, এফটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আর এনটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। আর তোমরা অঙ্ক করার সুবিধার জন্য এখানে f1 এর পরিবর্তে তোমরা এখানে 0.2n1 লিখলে সরাসরি ইকুয়েশনে যদি তোমরা এখন লিখো, এখন কিন্তু f1 নাই, এটা ট্রান্সফার করে দিছি 0.2n1 এ। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামে আননোন কয়টা দেখো তো? দুইটা। কয়টা আননোন? কি কি? দুইটা। কি কি? টেনশন আর n1 আর t। তাহলে এই n1 আর t সামেশন fx সামেশন fy দিয়ে বের করলে হয়ে যাবে। আর কোনো কিছু না। বুঝতে পারছো? তোমরা নিজেরা দেখলেই বুঝবা। এখানে আমি ওই 0.2n1 এখানে কিন্তু ওই f1 বসাইছি, তো f1 এর পরিবর্তে আবার 0.2n1 বসাই দিছি। তোমরা চাইলে সরাসরি করতে পারো। সরাসরি করলে তোমরা এই লাইনটাই ফার্স্টে পাবে, তখন এই লাইন পাবা না, আর একটা লাইন কমে যাবে, এবং এখানেও একটা লাইন কমে যাবে, এটা কমে যাবে, এটা সরাসরি পাবে। এই দুইটা ইকুয়েশন সলভ করলেই তুমি n1 এবং t এর ভ্যালু পেয়ে যাবে। এবার আসো এ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম। এ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য ফার্স্টে এ অবজেক্ট আঁকলাম। এ অবজেক্টে কি কি ফোর্স কাজ করতেছে? এ অবজেক্টে সেলফ ওয়েট কত? 500 পাউন্ড। 500 পাউন্ড। আমি 500 লিখতেছি, ইউনিট সহ লিখতে হবে আসলে। 500 পাউন্ড। তারপরে এই পাশে কাজ করতেছে পি, এই পাশে হচ্ছে একটা রিঅ্যাকশন কাজ করবে n2, অবজেক্ট এই পাশ থেকে কাজ করবে n1, কারণ আগেই এটা আঁকার সময় এটা কিন্তু n1 দিয়ে এক্সপ্রেস করে আসছিলাম বি অবজেক্ট আঁকার সময়। এবার হচ্ছে এ অবজেক্টটা মুভ করতেছিল কোন দিকে? এ অবজেক্টটা মুভ করতে চাচ্ছিল কোন দিকে? ইম্পেন্ডিং মোশন ফর এ অবজেক্ট টুয়ার্ডস রাইট। তাহলে এই প্লেন বরাবর প্যারালালি লেফট সাইডে কাজ করবে, তারপরে এই প্লেন বরাবর প্যারালালি লেফট সাইডে কাজ করবে, কারণ এ অবজেক্টেই মুভ করতেছে, তুমি এ অবজেক্টের এই ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এটা হবে f1, এটা হবে f2, আর f2 এর পরিবর্তে লিখতে পারো তুমি কত ইনটু n2? 0.3। 3। 0.3 ইনটু n2। আর f1 এর জায়গায় কি লিখতে পারো? 0.2 ইনটু n1। n1। তাহলে এখানে আননোন কয়টা বলো দেখি? এখানে f1 নাই এখন, আর এখানেও f2 নাই এখন। স্যার এখানে p আর n2 unknown। n1 কিন্তু কিছুক্ষণ আগে বের করে আসছে, তাহলে n1 এর ভ্যালু নোন, তাহলে p আর n2 আননোন। তাহলে আমাকে p এর ভ্যালুও বের হয়ে গেল, আর আগে যে বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলাম সেটাতে t এর ভ্যালু বের হয়ে গেছিল। তাহলে t এর ভ্যালু হচ্ছে একটা আনসার, আর t এর ভ্যালু হচ্ছে আরেকটা আনসার। এই দুইটা ভ্যালু বের করতে বলছিল আমাদের কোয়েশ্চেন। এই অ্যাঙ্গেল গুলো একইভাবে বের করছে, আর কোনো ভাবে না। এখানে যেভাবে বের করছে ঠিক একই। দেখো ডিরেকশন গুলো উল্টা আসছে কিনা। n1 এর ভ্যালু হচ্ছে উপরে এবং বামে, এখানে n1 এর ভ্যালু হচ্ছে ডানে এবং নিচে, মানে নিচে এবং ডানে। আর এইখানে f1 হচ্ছে বামে এবং নিচে, আর এইখানে f1 হচ্ছে ডানে এবং উপরে, মানে পুরা উল্টা।
উল্টা না হইলে বুঝবা তোমার ভুল হয়েছে। এই এটাও একই ধরনের, খালি ভ্যালু চেঞ্জ করা হয়েছে, একই ধরনেরই। এটাতে আসে, এটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে a cylindrical oil drum is pulled by a force P। একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম, এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারের কোন অংশটা দেখতেছো এখানে? সিলিন্ডার দেখতে তো এই ধরনের আসলে, সিলিন্ডার দেখতে তো আসলে এই ধরনের, তাই না? সিলিন্ডার দেখতে এই ধরনের, তুমি এই পাশ থেকে ভিউটা দেখতেছো, মানে এই সার্কুলার পার্টটুকু দেখতেছো, বুঝছো? তাহলে এটা লেন্থটা কোন বরাবর আছে এখানে? সিলিন্ডারের লেন্থটা স্ক্রিনের পারপেন্ডিকুলারলি। স্ক্রিনের পারপেন্ডিকুলার বরাবর আছে। বলা হয়েছে কি একটু ভালো মতো দেখো, সিলিন্ড্রিক্যাল অয়েল ড্রাম ইজ পুলড বাই এ ফোর্স পি। সেটাকে একটা পি ফোর্স দিয়ে টানা হচ্ছে, এটা কিন্তু টেনশন, টান দেওয়া হয়েছে, টানা হচ্ছে। as shown in the figure 3 the oil drum weights, অয়েল ড্রামের ওয়েটটা কত? এটা কিন্তু ওয়েট হচ্ছে নাউন আর ওয়েটস হচ্ছে ভার্ব, মানে কত ওয়েট কাজ করতেছে। তাহলে সেই ওয়েটটা হচ্ছে 1500 পাউন্ড, আর্টিকেলের নিচের দিকে। The value of the coefficient of the static friction for all surfaces 0.5। এই অঙ্কটা ইজি করে দিয়েছে, প্রত্যেকটা সারফেসে যেখানে যেখানে ফ্রিকশন থাকবে, যেখানে যেখানে টাচে থাকবে, সব জায়গায় 0.5 ধরতে বলছে। ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ভ্যালু মানে স্মল এফ এর ভ্যালু গিভেন, তারপরে সেলফ ওয়েটটা গিভেন ছিল। ওয়েট অফ দ্য ম্যাগনিটিউড, সরি, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স পি when the drum just start spinning। এটা হচ্ছে ঠিক স্পিনিং হওয়ার আগের মুহূর্তে পি এর ভ্যালুটা কত, মানে ইম্প্যান্ড টু স্পিন নো থাকতে পারে, অথবা জাস্ট স্টার্ট স্পিনিং, মানে স্পিনিং হওয়ার ঠিক আগের মুহূর্তে বের করতে বলছে, পি এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমাকে বলো দেখি, এটা যদি স্পিন করতে থাকে তাহলে এটা ঘুরবে কোন দিকে? স্পিন মানে তো ঘোরা। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই সিলিন্ডারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে ফ্রিকশনটা কোন বরাবর কাজ করবে? প্লেনের সাথে প্যারালাল অবশ্যই, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু অ্যাকশন, উল্টা কাজ করার কথা, মুভমেন্টের উল্টা, এবং যে অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছে সেটাই মুভ করতেছে, তার মানে থাম্ব রুল 1 নম্বরে পড়ছে। তাহলে ফ্রিকশনটা হবে কোন ধরনের? অবজেক্ট যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে, অবশ্যই সারফেসের সাথে প্যারালাল, কিন্তু কোন ডিরেকশন, কোন দিকে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, অবশ্যই ক্লকওয়াইজ, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, ক্লকওয়াইজ। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার ট্রাই করি, আমাকে একটা হেল্প করো তোমরা। আমি সিলিন্ডারটা আঁকলাম, আমার একটু যদিও বাঁকা হচ্ছে, সরি, চলে গেল কেন? আচ্ছা, সিলিন্ডারটা আঁকলাম। সিলিন্ডারের সেলফ ওয়েট কত? 1500 পাউন্ড। 1500 পাউন্ড। তারপরে হচ্ছে এখানে অবজেক্টে একটা টেনশন দেওয়া ছিল, সেটা ছিল পি। তারপরে আর কি কোনো কিছু গিভেন আছে? গিভেন ফোর্স আর কিছু নাই। এবার হচ্ছে আমি ফ্রিকশনাল ফোর্স এবং নরমাল রিঅ্যাকশন গুলো আঁকবো। তাহলে আমাকে বললো নরমাল রিঅ্যাকশন এখানে কোন জায়গায় হবে? স্যার ভার্টিক্যাল। কোন জায়গায় টাচ করে আছে বলো দেখি? ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল। ভার্টিক্যাল প্লেনে একটা পয়েন্টে টাচ করে আছে, ধরো এইটা, সেটা পারপেন্ডিকুলার হবে এটা। এটাকে তুমি n1 দিতে পারো, আমি কোনটা দিয়ে এক্সপ্রেস করছি মনে নাই, মানে তুমি এইটাও চাইলে n1 দিতে পারো অথবা নিচেরটাকে n1 দিতে পারো। এবং এই দুইটাকে এক্সটেন্ড করলে সেন্টার দিয়ে যাবে না? এই দুইটাকে এক্সটেন্ড করলে কিন্তু সেন্টার দিয়ে যাবে, এটা কিন্তু বলছিলাম। সার্কুলার সারফেসের উপর লম্ব আঁকলে সেটা কিন্তু সেন্টার দিয়ে যায়, ফার্স্ট চ্যাপ্টারে বলে আসছে। তাহলে দেখো,
এগুলো গেল নরমাল রিঅ্যাকশন। এবার ফিকশনাল ইয়ে বলো, ফিকশনাল ফোর্স গুলো বলো। এখানে F1 টা কোন দিকে হবে? এখানে যেহেতু N1 দিছি তাহলে F1 দিতে হবে। F1 টা কোন দিকে হবে? ক্লকওয়াইজ দিব এবং এই সারফেসের প্যারালাল দিতে হবে। কোন দিকে হবে? স্যার পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে। মানে উপরের দিকে হবে। জি স্যার। সবাই ক্লিয়ার কিনা দেখ। সবাই ক্লিয়ার এটা? F1 কেন উপরের দিকে হইলো? না বুঝলে একটু বলো তোমরা, না আমি তো বুঝবো না নাইলে আসলে। তোমরা যদি বুঝো নাই বলে আমি দরকার হলে আরেকবার এক্সপ্লেন করলাম আর কি। তার উপরের দিক কেন হলো এই জায়গাটা আরেকবার একটু। দেখো আমি বললাম যে অবজেক্টটা ঘুরতেছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে করে ঘুরতেছে। তাহলে ফ্রিকশনটা কাজ করবে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ কাজ করতে গেলে এইভাবে যাইতে হবে না? এই ডিরেকশনটা ফলো করতে হবে না? এই ডিরেকশনও ফলো করতে হবে এবং এটার প্যারালালও হইতে হবে। তাহলে এই পাশে দিলেই কিন্তু এটা ক্লকওয়াইজ ঘুরবে। আর এদিকে দিলে কোন দিকে দিতে হবে? ক্লকওয়াইজ ঘুরাইতে চাইলে এই পাশে যদি আমি একটা ফোর্স দিতে চাই ডানে, কোন অ্যান্টি ক্লকওয়াইজ। না ক্লকওয়াইজ দিচ্ছি আমি, ক্লকওয়াইজ দিতে গেলে কোন ডিরেকশনে দিতে হবে সেটা বলতেছি। স্যার নিচের দিকে। অবশ্যই নিচের দিকে দিতে হবে। আর যদি বটমে দিই? স্যার নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে। নেগেটিভ অ্যাক্সিস। আর যদি টপে দিই? পজিটিভ। পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে। পজিটিভ অ্যাক্সিসের দিকে। দেখো এটা কিন্তু সবগুলো মিলে কিন্তু ওই ক্লকওয়াইজই হবে। কারণ অ্যান্টি ক্লকওয়াইজ অবজেক্ট মুভ করতেছিল বলে ফ্রিকশন দিতে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আমাকে এই জায়গায় দিতে হইছে কারণ কন্টাক্ট সারফেসে আছে, এই জায়গায়ও কন্টাক্ট সারফেস আছে মানে এই বটমে। তাহলে এই জায়গায় কোন জায়গায় দিতে হবে? মানে কিভাবে দিব? তোমরা অলরেডি বলছো স্যার হরিজন্টাল প্লেনের সাথে প্যারালাল আর বামে। নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে। বামে। ওকে F2। তাহলে আমাকে বলা F1 ইজ ইকুয়াল টু কত? যদি আমি কোএফিসিয়েন্টের ফর্মুলাটা বসাই দিই 0.5 n1। 0.5 n1 আর এখানে হবে 0.5 n2। ঠিক আছে? এখন এত দূর গেল, এখানে আননোন কয়টা দেখো তো। তাহলে আমি এখন F1 টো বাদ দিয়ে চিন্তা করতেছি, F2 ও বাদ দিয়ে চিন্তা করতেছি, কারণ এগুলো 0.5 n2 তে চলে গেছে, 0.5 n1 এ চলে গেছে। আননোন হচ্ছে n1 n2 আর p। তাহলে তিনটা ইকুয়েশন লাগবে আমাদের। আমি তো সামেশন fx সামেশন fy তে ইউজ করবই। আরেকটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন কি হইতে পারে বলে মনে হয় তোমাদের? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। একটা তো প্লেনে আছে, একটা প্লেনেই। এটা তার 3D না। একটা প্লেনে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটা কি কি? সামেশন fx সামেশন fy আর অফ মোমেন্ট। মোমেন্ট। এখন আমাকে বলো এখানে মোমেন্ট কোন পয়েন্টের সাপেক্ষে বা কোন অবজেক্টের কোন জায়গার সাপেক্ষে নিবা? টাচিং পয়েন্টের সাপেক্ষে। মোমেন্ট জিনিসটা কি? মোমেন্ট জিনিসটা কার সাথে রিলেটেড বলছিলাম তোমাদের? ঘূর্ণনের সাথে রিলেটেড, রোটেশন। রোটেশনের সাথে রিলেটেড। তাহলে সেই রোটেশনটা কোন পয়েন্টের সাপেক্ষে হচ্ছে বলে মনে হয়? মানে কোন পয়েন্টকে সেন্টার করে ঘুরতেছে সেটা। এই সিলিন্ডারটা যদি স্পিন করে তাহলে কোন পয়েন্টকে সেন্টার করে ঘুরতে থাকবে? যেমন একটা লাটিম যদি ঘুরতে থাকে তাহলে লাটিমে যে একটা পিন পয়েন্ট থাকে, ধরো আমি যদি একটা লাটিম চিন্তা করি, লাটিমে যে একটা পিন পয়েন্ট থাকে, এই পিনের সাপেক্ষে ঘুরতে থাকে আসলে। মানে এই একটা ভার্টিক্যাল অ্যাক্সিস ধরলে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে থাকে। তাহলে একইভাবে আমাকে বলো দেখি সিলিন্ডারটা যদি ঘুরে তাহলে কোন অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে বা কোন পয়েন্টের সাপেক্ষে ঘুরবে? স্যার এখানে যে সার্কেল দেখতেছি ওইটার সেন্টার। সার্কেলের সেন্টারের সাপেক্ষে ঘুরবে। তাহলে এই সার্কেলের সেন্টারের সাপেক্ষেই তোমাকে মোমেন্টের ইকুয়েশন ইউজ করতে হবে। অন্য কোনো জায়গার সাপেক্ষে ইউজ করলে তুমি হয়তো একটু ডিফিকাল্টি ফেস করতে পারো। অঙ্ক মিলবে না বলবো না,
তবে ইজি হয় সেন্টারের সাপেক্ষে করলে, কারণ সেন্টারের সাপেক্ষেই ঘুরতেছে। আগে আমাকে বলো এতদূর ফ্রি বডি ডায়াগ্রাম ক্লিয়ার কিনা, এই পাশের ফ্রি বডি ডায়াগ্রাম এটাই এ পাশে আঁকা হয়েছে, স্যার এটাই এ পাশে আঁকা হয়েছে। দেখো এই 1500 পাউন্ড সেলফ ওয়েট, আর এটা F1, এটা N1, এটা F2, এটা N2, আর এটা গিভেন ফোর্স P। আর F2 কে তুমি সরাসরি লিখতে পারো 0.5 N2, আর F1 কে তুমি সরাসরি লিখতে পারো 0.5 N1। দেখো আমি এই পাশে এটাকে N1 এবং F1 দিছিলাম, কিন্তু এখানে সলিউশন করছে যে সেখানে কিন্তু এখানে F2 আর N2 দিছে। সেটা তোমরা যেটা প্রতীক দাও সেটা তোমাদের উপর, একই। তোমরা কোন প্রতীক দিয়ে প্রকাশ করতে চাচ্ছ সেটার উপরে। তাহলে দেখো আমি যদি এই সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নিই, সেন্টারের সাপেক্ষে এখানে একটা পয়েন্ট দিলাম সি পয়েন্ট, তাহলে 1500 ইন্টু কত হবে? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, 1500 ইন্টু কত হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে, কারণ সি পয়েন্ট দিয়েই যাচ্ছে। N2 ইন্টু কত হবে? N2 স্যার N2 ইন্টু 0 হবে। N1 ইন্টু কত হবে? স্যার 0 হবে। 0 হবে। তাহলে দেখো এটাও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, তাহলে আসবে কি কি? F1 আসবে, F2 আসবে, আর P আসবে। এই দুইটা এই ফোর্সটাই আর ডিস্টার্ব করতেছে। হ্যালো, আমার কথা কি শুনতেছো? জি স্যার। তাহলে F1 আসবে, F2 আসবে, আর P আসবে। তাহলে আমাকে বলো সেন্টারের সাপেক্ষে F1 ইন্টু কত হয় মোমেন্টের ইকুয়েশন? স্যার রেডিয়াসের রেডিয়াস, এই দেখো F1 ইন্টু আর, এটা ক্লকওয়াইজ কে আমি পজিটিভ ধরে করছি, সেজন্য F1 ইন্টু আর টা পজিটিভ। F1 কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে এখানে, তাহলে F1 ইন্টু আর, এই F1 ইন্টু আর, আচ্ছা এই F1 ইন্টু আর হচ্ছে ক্লকওয়াইজ, সেজন্য ক্লকওয়াইজ পজিটিভ। তারপর F2 ইন্টু কত? স্যার আর্টস F2 ইন্টু আর, আর F2 ইন্টু আর সেটাও ক্লকওয়াইজ, সেজন্য পজিটিভ। আর P ইন্টু আর সেটা কি, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য এটা দেখো এটা মাইনাস। তাহলে দেখো এখান থেকে আর ক্যান্সেল আউট হয়ে যায় না সব জায়গা থেকে? অথবা তুমি এভাবে করতে পারো, আমি যদি ক্লিয়ার করে করি, F1 ইন্টু আর প্লাস F2 ইন্টু আর ইজিক্যাল টু কত? P ইন্টু আর না? জি স্যার। আর ক্যান্সেল আউট হয়ে যায় না দুই পাশ থেকে? তাহলে কি জি থাকে? স্যার। F1 প্লাস F2 ইকুয়াল টু কত? কি থাকে না? তাহলে জি F1 স্যার। মানে কিন্তু আবার 0.5 N1, F2 মানে 0.5 N2। তুমি যদি এখানে 0.5 N1 আর 0.5 N2 লিখে ফেলতা, তাহলে সরাসরি এখানেই তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে, এই ইকুয়েশনটাই পেয়ে যাবে। তাহলে দেখো এটা একটা ইকুয়েশন, আর সামেশন fx করলে একটা ইকুয়েশন, সামেশন fy করলে একটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন সলভ করলে N1 N2 এবং P এর ভ্যালু পেয়ে যাবে। P এর ভ্যালুটাই বের করতে বলছিল। আর একটা কথা বলি, এটা একবার পরীক্ষায় আসছিল অনেক আগে, আমি এই দিয়েছিলাম 2018 অথবা 19-এর দিকে। যখন এই অঙ্কটা আসছিল, তোমাদের বইতে কিন্তু এই ধরনের একটা অঙ্ক আছে, তোমাদের প্যারিসের বইতে, সেখানে কিন্তু রেডিয়াসের ভ্যালু দেওয়া ছিল 10 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কিছু একটা দেওয়া ছিল। কিন্তু আমি যখন এটা কেরিতে কোয়েশ্চেন করছিলাম, এই রেডিয়াসটা দেওয়া হয় নাই, রেডিয়াসটা আমি দিই নাই, রেডিয়াসের ভ্যালুটা কত দেওয়া ছিল না। তবে আমি ক্লাসে পড়ানোর সময় বলছিলাম তাদেরকে এই রেডিয়াসের ভ্যালু দিলেও যা না দিলেও তা, কারণ রেডিয়াসের ভ্যালুটা ক্যান্সেল আউট হয়ে যায় এখানে। রেডিয়াসের ভ্যালু 10 দিলেও যা, 20 দিলেও তা, 5 দিলেও তা, কারণ ক্যান্সেল আউট হয়ে যাবে। 5 দিলে 5 5 5 সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, 10 দিলে 10 10 10 ক্যান্সেল আউট হয়ে যাবে, 20 দিলে 20 20 20 ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে এটা রেডিয়াসের ভ্যালুর উপর ডিপেন্ডই করে না। তো তারা আমার কাছে কোয়ারি পাঠাইছিল, বলছে যে স্যার মনে হয় কোয়েশ্চেনটা ভুল আছে,
রেডিয়াসের ভ্যালু দেয়া নাই। তখন আমি তাদেরকে বলছিলাম তোমাদের ক্লাসে যদিও আমি বলছিলাম এটা, এখন তো আমি ওইভাবে বলতে পারতেছি না, তবে তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে যে কোনো একটা রেডিয়াস ধরে করে দাও। কারণ রেডিয়াস যাই ধরুক না কেন আনসার সেম আসবে। বুঝো নাই? কি বুঝাইতে চাচ্ছি? বুঝতে পারছো? জি স্যার। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু আসলে ভুল ছিল না। যে কোনো রেডিয়াসের জন্য এটার আনসারটা সেম। সেজন্য রেডিয়াসের ভ্যালু কোয়েশ্চেনে নাও থাকতে পারে। অথবা এই ধরনের কোয়েশ্চেনও থাকতে পারে। ধরো ডিফারেন্ট স্টুডেন্ট আইডি বেসিসে রেডিয়াসটা ডিফারেন্ট করে দেওয়া হলো, কিন্তু আনসারটা সবারই সেম আসবে। একটা ইস্যু। আরেকটা ইস্যু দেওয়া হইলো, ধরো 5 সেন্টিমিটারের জন্য দেওয়া হইলো, তোমাদের বললো যে 10 সেন্টিমিটার হইলে আনসার কত আসবে তাও বের করে দেখো। তাহলে তোমার মনে হইতে পারে দুইটা অঙ্ক, আসলে একটা অঙ্ক করে 10 সেন্টিমিটার হইলেও আনসারটা সেম থাকবে, এটা লিখে দিলে এই কাজ শেষ। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। এতদূর ক্লিয়ার সবার? হ্যালো? জি স্যার। এবার হচ্ছে আমি চাচ্ছি আরেকটা ইনক্লাইন টাইপের অঙ্ক করাইতে। এটাও তো পারবা। এটা পারবা না? একই টাইপের দেখো। ১ নাম্বার অঙ্কটা যেভাবে করছিলা ঠিক একই ধরনের। ফ্রি বডি ডায়াগ্রামটা দেখাই আমি, তাহলে তোমাদের জন্য ইজি হয়। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম গুলো এখানে এঁকে দেয়া আছে। দেখো বি অবজেক্ট টাচ করে আছে কোন জায়গায়? এই জায়গায় টাচ করে আছে আর এই জায়গায় টাচ করে আছে। তাহলে এখানে আম কোন অবজেক্ট মুভ করতেছে বলছে, দেখো এই ইমপেন্ডিং মোশন টুয়ার্ডস রাইট এ ব্লকটা। তাহলে এ ব্লকটা ডানে যাবে বলছে। কোয়েশ্চেনেই বলে দিছে এ ব্লক ডানে যাবে। তাহলে এ ব্লক যদি ডানে যায় তাহলে এ ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামে ফ্রিকশন হবে এই বরাবর আর এই বরাবর। ক্লিয়ার? জি স্যার। এইবার আমাকে বলো বি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামে ফ্রিকশন কোন দিকে হবে? এ ব্লক ডানে যাচ্ছে। স্যার নিচে বরাবর হবে আর হচ্ছে প্লেন বরাবর ডান পাশে রাইট। প্লেন বরাবর ডান পাশে হবে। তারপরে আর কোন জায়গায় টাচ করে আছে বি অবজেক্টটা? স্যার সারফেস উপরে বাম পাশে একটা সারফেস। উপরে এই জায়গায় টাচ করে আছে, তাহলে এই প্লেনে টাচ করে আছে। এই প্লেনের প্যারালালি কোনটা হবে? কোনটা হবে? ভার্টিক্যাল বরাবর। মানে উপরের দিকে নাকি নিচের দিকে ফ্রিকশনটা? স্যার উপরের দিকে। কেন? স্যার যদি এ বডিটা মুভ করে তাহলে বি বডিটা যদি নিচের দিকে যায়। এক্স্যাক্টলি ওইটাই আমি বলতে চাচ্ছি। অবজেক্ট যদি ডান দিকে মুভ করে তাহলে আলটিমেটলি বি অবজেক্ট নিজে নিজেই কিন্তু নিচের দিকে নামবে। একই পজিশনে থাকলেও নিচের দিকে নামবে, মানে ডানে বামে মুভ না করলেও কিন্তু নিচের দিকে অবশ্যই নামবে সে। তাহলে নিচের দিকে নামলে মানে এটা কন্ডিশন কততে পড়তেছে বি অবজেক্টের জন্য? স্যার 1। 1 কন্ডিশনে। আর এই পাশেরটা বি অবজেক্টের জন্য কোন কন্ডিশনে করতেছে? স্যার 2। 2 কন্ডিশনে। তাহলে একই অবজেক্টের ভিতরে দুইটাই থাম্ব রুল লাগতে পারে। তাহলে এটাতে ফ্রিকশন হবে উপরের দিকে। সেটাই কিন্তু দেয়া, দেখ অ্যাঙ্গেলটাও একইভাবে বের করা, তারপরে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইউজ করছে, সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই, দুইটা ইকুয়েশন দুইটা আননোন বের করছে। একইভাবে এ অবজেক্ট যেহেতু ডান পাশে যাচ্ছে ফ্রিকশন হবে বাম পাশে, এখানেও ফ্রিকশন হবে বাম পাশে। একইভাবে বের করছে সব ভ্যালুটা। এখন ধরো তোমাকে কিউ এর ভ্যালু বের করতে বলছিল এই কোশ্চেনে, কিউ এর ভ্যালু ধরো মাইনাস আসছে, তার মানে কি বোঝা যাচ্ছে? কিউ এর ভ্যালু যদি মাইনাস আসে তার দিকটা অপোজিট দিকে হবে। মানে এই কিউ ফোর্সটা লেফট দিকে না হয়ে রাইট দিকে হবে আর কি। মানে এটা আসলে এই সেটা পাশে কাজ করতেছে হয়ে যাবে। এই ধরনের থাকতে পারে। দেখো এটাও একই অঙ্ক। এই দেখো কিউ এর ভ্যালুটা মাইনাস আসছে, তার মানে এটা লেফটে না হয়ে এটা রাইটে হবে। একই অঙ্ক আর কি, ভ্যালু চেঞ্জ করে করে দেয়া হয়েছে।
ডিফারেন্ট কন্ডিশন বোঝানোর জন্য। স্যার কোশ্চেনে কিউ এর ডিরেকশনটা লেফট সাইডে দেওয়া ছিল কনফিউজ করার জন্য। না, কনফিউজ করার জন্য না, কিউ এর ভ্যালুটা বের করতে বলছে। কিউ এর ভ্যালু কোশ্চেনে ধরো দিয়ে দিচ্ছে, কিন্তু দেখতেছো যে ওই পাশে সম্ভবই না। কিউ এর ভ্যালু এই পাশে দিলে সেটা ইম্পেন্ডিং মোশনে যাবে না, হয়তো মোশনেই চলে যাবে, ডাইনামিক্স পজিশনে চলে যাইতে পারে। কিন্তু স্ট্যাটিক পজিশনে থাকতে গেলে কিউ এর ভ্যালু অবশ্যই সেটা ডানে দিতে হবে, জি স্যার। বামে দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। আর হচ্ছে তোমাদের বইতেও অনেকগুলো প্রবলেম আছে এবং বিগত বছরের কোয়েশ্চেনও দেখবা, সেখানে যদি কোনো অঙ্ক প্রবলেম মনে হয় তাহলে আমাকে নক দিবা পিএল টাইম। আপাতত তোমাদের সিলেবাস শেষ আর কি। বুঝতে পারছো? প্যারিসের বইতে কিন্তু আরো অনেকগুলো অঙ্ক আছে, আরো অনেক অঙ্ক আছে। মানে প্র্যাকটিস করার জন্য হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টারটা একটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, যেটা করলে তোমার চ্যাপ্টার 1 এর জিনিসপত্র ক্লিয়ার হবে, চ্যাপ্টার ফ্রিকশনের জিনিসগুলো ক্লিয়ার হবে একই সাথে। তো আমাদের সার্কুলার ফ্রিকশনও ছিল আসলে। সার্কুলার ফ্রিকশন মানে হচ্ছে তোমাদের বলছিলাম আমি, সেটা হচ্ছে পুলির উপর দিয়ে পাস হইলে এই পাশে আর এই পাশে গেলে এই পাশে ফোর্স যদি গিভেন বেশি হয়, এই পাশের ফোর্স যদি কম হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ ই টু দি পাওয়ার এফ থিটা, এমন টাইপের একটা জিনিস পড়াইছিলাম না, আলোচনা করছিলাম না? ফ্রিকশন যদি থাকে সার্কুলার ফ্রিকশনে, তো এটা যেহেতু সময় পাই নাই, তোমাদের পড়ানো হচ্ছে না বা পড়াইতে পারতেছি না, সেজন্য হয়তো ম্যাথমেটিক্স থাকবে না তোমাদের। আর যদি দেখি এক উইক বাড়াইছে তোমাদের বা এক উইক এক্সটেন্ড করছে, তাহলে আমরা এই জিনিসটা আলোচনা করব। আর যদি উইক এক্সটেন্ড না করে তাহলে এটা পড়ানো হবে না, মানে ফিকশন লিনিয়ার ফিকশন পর্যন্তই থাকবে। আর যদি পড়াইতে না পারে পরীক্ষাইও থাকবে না। এই হলো কথা। স্যার বলো। চ্যাপ্টার 1 এ যতগুলো ম্যাথ পড়ানো হয়েছিল, এখন শুধু স্যার ওই ম্যাথ গুলোর মধ্যে যদি ফ্রিকশন দিয়ে দেওয়া হয় তাহলে কি সবগুলো ম্যাথ সলভ করা যাবে? যাওয়ার তো কথা, অবশ্যই যাবে, খালি কোয়েশ্চেনের টাইপটা একটু চেঞ্জ হবে সেই সময়। যেমন ধরো অনেক কিছুর ভ্যালু মাইনাস চলে আসতে পারে, তখন যেমন ধরো কিউ এর ভ্যালু মাইনাস চলে আসলে কিরকম হবে সেটার এক্সাম্পল তো অলরেডি দিছি আমি। তারপরে কোনো কারণে ধরো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বের করতে দিছে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ভ্যালু মাইনাস আসছে, তাহলে কি বুঝবা বলো দেখি? ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ভ্যালু মাইনাস আসা মানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুও মাইনাস আসবে, তার মানে ফ্রিকশনাল ফোর্স তুমি যেটা এজিউম করছো সেদিকে হচ্ছে না, অন্য পাশে হবে। অন্য পাশে হওয়া মানে তুমি মুভমেন্ট যেটা এজিউম করছো সেটা আসলে উল্টা, বুঝো নি? এখানে মুভমেন্টের একটা ব্যাপার আছে তো। চ্যাপ্টার 1 থেকে কি কোন একটা ম্যাথ ফ্রিকশন একটা দেখাইতে পারবে না? আমি তোমাকে অলরেডি একটা এক্সাম্পল বলতেছি, সেটা হচ্ছে এই ধরনের একটা অঙ্ক করছো না, একটা ছোট অবজেক্ট ছিল। এই ধরনের একটা ব্লকের অঙ্ক করছো কিন্তু। মনে করে দেখো তোমরা, দিলে মনে করতে পারো। এই ধরনের একটা অঙ্ক করছো তো, মনে আছে? আর এর ভ্যালু গিভেন ছিল, এটা এ ব্লক, এটা বি ব্লক, জি এটা স্যার। সি ব্লক। এই অঙ্কটা কিন্তু ফ্রিকশনেও আছে, মানে তোমাদের প্যারিসের বইতেই দেখবা, নরমালিও আছে, ফ্রিকশনেও আছে। এখানে বলে দিছে ধরো বি অবজেক্টটা ইম্পেন্ডিং মোশনে যদি নিচের দিকে যায় তাইলে কিউ এর ভ্যালু কত হবে। একই টাইপের অঙ্ক কিন্তু।
তাহলে বি অবজেক্ট যদি নিচের দিকে যাইতে চাই, সি অবজেক্ট কোন দিকে যাবে? স্যার রাইট সাইডে যাবে। রাইট সাইডে যাবে। এ অবজেক্ট কোন দিকে যাবে? স্যার এ স্ট্যাটিক থাকবে, হয়তো লেফট সাইডে একটা আমাদের কোনো সার্ভে। দিকে যাইতে পারবে না, কারণ লেফটে আটকানো আছে। জি স্যার। এটাও পরীক্ষায় আসছিল, আরেকবার পরীক্ষায় দেওয়া হয়েছিল বলে এই আটকানোটা দেওয়া হয়নি। তাহলে সি অবজেক্টও ডান পাশে যাবে আর এ অবজেক্ট বাম পাশে যাবে। বুঝতে পারছো? জি স্যার। এই অঙ্কটার আনসার মনে বইতে দিয়ে আছে, যে অঙ্কটার আনসার দিয়ে আছে সেই অঙ্কটা একবার করে দেখবে। না, আমি যে প্রসিডিউরস দেখাই দিলাম সেই প্রসিডিউরস ফলো করো। সলিউশনে অন্য প্রসিডিউরস পাইতে পারো, তোমরা সলিউশন দেখে করার ট্রাই করো না, কারণ সলিউশন আসলে প্রথমে দেখে ফেললে তোমরা অঙ্ক বুঝবা না। আর পরীক্ষায় আমি বারবার করে বলতেছি, পরীক্ষায় তোমরা কমন অঙ্ক পাবা না। অতএব তোমাদের চিন্তা করার ক্যাপাসিটিটা যদি এখন থেকে গ্রো না করো, পরীক্ষার হলে চিন্তা করে অঙ্ক মিলাইতে পারবে না। তোমরা এখন থেকে চিন্তা করে করে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়াইতে হবে। নতুন নতুন অঙ্ক পাইলেই নতুন অঙ্ক তোমাদের যেভাবে পড়ানো হয়েছে সেই প্রসিডিউরসে করার ট্রাই করবে। কোনো জায়গায় প্রবলেম হইলে আমার কাছে নিয়ে আসবে, আমাকে নক দিবা, আমাকে মেইল করে অঙ্কটা পাঠাই দিবা, আমি সলিউশন করে তোমাদের মেইলে পাঠাই দিলাম। এই ধরনের করে করে সলভ করা চলতে থাকবে। ধরো তোমরা পাঠাইলে আমি একদিনে না পারলে এক সপ্তাহের মধ্যে করে পাঠাই দিব, কারণ আমাদের তো দেখা যায় পিএল এর সময় অনেক কাজ থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ। বোঝা নেই? জি স্যার। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস শেষ হইলো। আর হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন পার্ট বি থাকবে কিনা সেগুলো কিন্তু এখনো ডিসিশন আসে নাই আমাদের হাতে, সেজন্য বলতে পারতেছি না। মানে গতবার যেরকম পার্ট বি হয়েছিল সেরকম থাকবে নাকি কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে, যখনই পাওয়া যাবে তখন তোমাদের জানাই দেওয়া হবে। ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, তোমাদের ক্লাসে পর্যন্ত। স্যার আমাদের সেমিস্টার নিয়ে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? কি ব্যাপারে? স্যার এক্সাম